तुझको जहाँ पे अपना दिल ये दिया था मैंने, तुझको जहाँ पे अपना दिल ये दिया था मैंने, दिल तोड़ने उस जगह पर ही बुलाया मुझको, तरस नहीं आया तुझको, तरस नहीं आया तुझको, खुद गर्ज इश्क ये तेरा समझ नहीं आया मुझको, तरस नहीं आया तुझको, तरस नहीं आया तुझको, खुद गर्ज इश्क ये तेरा समझ नहीं आया मुझको, आफरीदम आफरीदम दम दमा दम आफरीदम। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গানটা খুব ভালো লাগে আর আজকে তো ওতপ্রোতভাবে যুক্ত। তো চলো ভিডিওতে চলে যাই। আজকের টপিকটা খুব সিরিয়াস, সেই কারণে আজকে সতীকে নিয়ে দুটো ভিডিও, এটা নিয়ে দুটো ভিডিও। সচরাচর এরকম হয় না, করেছি যখন আর কি বলে না ওটাকে ইমার্জেন্সি বা আর্জেন্ট ভিডিও যদি হয় তাহলে একজনকে নিয়ে দুটো ভিডিও আমি দিনে করেছি। আর আজকে ঠিক সেরকম একটা দিন আর্জেন্ট ভিডিও, যার জন্য সতীকে নিয়ে আমার দ্বিতীয়বার আসতে হলো। কমিউনিটি পোস্ট দিয়েছে আজকে সতী একটা, যেখানটায় কিছু লেখা লিখেছে এবং কার উদ্দেশ্যে লিখেছে সেটাও আমি জানি। তো সে কি বলেছে না বলেছে তার জন্য আমাকে সেটা দেখতে যেতে হয়েছে। তো সে কি বলেছে, উচিত বলেছে না অনুচিত বলেছে সেটাও বলবো। আর সত্যি 3 বছর আগের একটা ভিডিও যেখানে কিনা ওর প্রেগনেন্সি জার্নি দিয়েছে সেটাও দেখলাম। তো সব মিলিয়ে আমার আজকে বহুত কিছু বলার আছে। গেট রেডি সত্যি, গেট রেডি উইথ মি। তো 7 বছরের বাচ্চাকে নিয়ে, যখন 7 বছরের মেয়েকে নিয়ে, 7 বছর অবশ্যই সে বাচ্চা, 7 বছরের মেয়েকে নিয়ে যখন ডেলি রুটিন শেয়ার করলো সতী, তখন তার মধ্যে বেসিন পরিষ্কার করতে করতে একটা কথা বলেছে সতী, যে ওর বাচ্চার এই যে গ্রোথে যে মানে কি বলবো শারীরিক বৃদ্ধিতে যে প্রবলেম হচ্ছে, মানে ওজন বাড়ছে না, লম্বা টম্বা ঠিক আছে, ওজন যে বাড়ছে না, রোগা, তার পেছনে যেই কারণটাও বলেছিল সেই কারণটা হলেও হতে পারে। এবার সেই কারণটা কি, তার ডিটেলসটা আমাদেরকে কোথায় একটা লিঙ্ক দিয়ে দিয়েছে 3 বছর আগে। তখন আমি ইউটিউবেই ছিলাম না, তো জানবো কি করে। ভিডিওটা আজকে দেখলাম, মন দিয়ে দেখলাম, নর্মাল স্পিডে দেখলাম, যাতে করে কোনো কথা অস্পষ্ট থেকে না যায়। তো কি বাচ্চা বাচ্চা লাগছিল রে, 3 বছর আগে তোকে কি বাচ্চা বাচ্চা লাগছিল, ওই চেহারাটা নিয়ে আয়, ওই চেহারাটা ফিরিয়ে নিয়ে খুব সুন্দর লাগছিল ওই চেহারা ওই সময়টায় তোকে। তখন এত তোর অ্যাডভান্সড ফোনও ছিল না, মানে এত দামি তোর ফোনও ছিল না, কিন্তু কত সুন্দর লাগছিল। আর এখন যেন কেমন একটা লাগে। 3 বছরে নিশ্চয়ই এতখানি তোর বয়স হয়ে যায়নি, তোকে এত পরিবর্তন লাগবে, তোর মধ্যে চেহারার এত পরিবর্তন আসবে। তখন কত সুন্দর মাসুমিয়ত ভরা ফেসটা ছিল, যদিও নেচার একই ছিল, তবুও তখনের ফেসটা খুব সুন্দর লাগছিল। এবার আসি মেন কথা। প্রথমবার প্রেগনেন্ট হওয়ার পরে 4 মাস পর্যন্ত, 5 মাস পর্যন্ত সে ডাক্তারের কাছে রেগুলার চেক আপে যায়। আচ্ছা, প্রথমে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে ভিডিওটা করেছে, আচ্ছা সে আমার নাম ধরে করে, আমিও তার নাম ধরেই বলছি, শিল্পীদি। তো শিল্পীদি কিছু কথা বলেছে, যে তুমি যে এত বড় কথা বললে, মানে সতীকে উদ্দেশ্য করে বলেছে, তুমি যে এত বড় কথা বললে, ডাক্তারের নামটা বলো, যে একজন MBBS ডাক্তার, তার সম্পর্কে যে তুমি এত বড় কথা বলে দিলে, সে কি মানে তার সম্পর্কে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে, এই সমস্ত হেনাতেনা কথা বলেছে। আমি তাকে কটাক্ষও করছি না, আমার কোনো মানে কি বলবো ইন্টেনশনই নেই কাউকে কটাক্ষ করার, কারোর কথা কাটার। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, দেখা অভিজ্ঞতা, নিজের সাথে হয়নি কোনো সময়, ভগবানের কৃপায় নিজের সাথে কোনো সময় হয়নি, কিন্তু অনেক দেখেছি, চাক্ষুষ দেখেছি। সেটা হচ্ছে ডাক্তার, MBBS হোক, মানে কি বলবো সুপার, যার নাম যশ, ঠিক আছে, যার খুব নাম যশ, সেরকম ডাক্তারও আছেন, আবার হাতুড়ে ডাক্তারও আছেন। আমরা হাতুড়ে ডাক্তার কাকে বলি জানি না, আমি হাতুড়ে ডাক্তার কাকে বলি আমি এই বিষয়টাতে না জাস্ট ইগনোর করছি, টোটালি ইগনোর করছি। আমি সেই যে কথাটা বলেছে শিল্পীদি, যে কথাটা বলেছে সেই কথা নিয়ে আমি বলি। ওনার কথা অনুযায়ী উনি এমনভাবে কথাটা বললেন, মানে শিল্পীদি এমনভাবে কথাটা বললেন যাতে করে ডাক্তার হলো মানে কোনো রকম কোনো ভুলই করতে পারে না। হ্যাঁ, ডাক্তার কোনো ভুল করতে পারে না, ডাক্তারের দ্বারা কোনো ভুল হতে পারে না। সতী যেটা বলেছে, ডাক্তারকে অপমান করেছে বা মিথ্যে কথা বলেছে, এরকম একটা কথা বলতে চেয়েছে, ঠিক আছে, যার জন্য কিনা রাত 12টার সময় ভিডিওটা করতে হয়েছে। এবার আমি আমার কথা বলি, সেটা হলো ডাক্তারও মানুষ কিন্তু ডাক্তার হয়, আর ভুল মানুষ মাত্রই হয়। আমি এরকম বহু দেখেছি, বহুত নাম যশ খ্যাতি আছে, সেই ডাক্তারের দ্বারাও ভুল হয়েছে, তার হাতেও তার
মানে উল্টোপাল্টা চিকিৎসার জন্য পেশেন্টকে সাফার করতে হয়েছে, এরকম বহুত আছে, একটা দুটো না, হাতে গোনা না, বহুত আছে এরকম। আমার পাশের বাড়িতে, আমার বাপের বাড়ির পাশের বাড়িতে, যাকে আমি দাদু বলে ডাকি, সম্পর্কে দাদু হয় বাট বয়সে দাদুর মতন না, বাট সম্পর্ক যেহেতু দাদু হয় তাই দাদু বলে ডাকতাম। ওনার বোনের মেয়ে, ভালো মেয়ে, এমন ভুল চিকিৎসা করেছে তাকে পুরো অ্যাবনর্মাল বানিয়ে দিয়েছে, পুরো অ্যাবনর্মাল বানিয়ে দিয়েছে। এই হাতে গোনা আমি কেস তো আমার নিজের চোখে দেখা আমি বলে দিতে পারবো। ডাক্তারের ভুল ভ্রান্তির জন্য প্রচুর পেশেন্ট সাফার করে, কেউ কেউ মারাও যায়। ডাক্তারখানাগুলিতে দেখবে, নার্সিংহোমে দেখবে, হসপিটালে দেখবে, ভাঙচুর এমনি এমনি হয় না, ঠিক আছে, ভাঙচুর এমনি এমনি হয় না। ডাক্তারেরা কেস খায় তাদের ভুল চিকিৎসার জন্য, কারণ তারা মানুষ। তুমি এমনভাবে কথাটা বললে, সত্যি মিথ্যে কথা বলে মানছি, কিন্তু কারো বাচ্চা নিয়ে কেউ মিথ্যে কথা বলবে এটা আমি না মানতে নারাজ। হ্যাঁ, ভিউজের জন্য অনেক কিছু করে মানুষ, অনেক কিছু করে, সত্যি তো মানে ট্রিমেন্ডাস পর্যায়ে গিয়ে করে, কিন্তু এই বিষয়টা আমি মানতে পারলাম না যে ডাক্তারের দ্বারা কোনো সময় কোনো ভুল হবে না। অবশ্যই ভুল হয়, ভুড়ে ভুল হয়, ভুড়ে ভুল হয়। আগেকার ডাক্তারদের ভুল হতো কি না হতো সেটা ধরার মতন আবার তার থেকে বেটার কেউ থাকতো না। আমি নিজের উদাহরণ দিয়ে বলছি, আমার আইবিএস আমি হালে জানতে পেরেছি, 2 থেকে 3 বছর আগে আমি জানতে পেরেছি যে আমি আইবিএসের পেশেন্ট, অথচ তার আগে আমি জানতামই না আমার কি রোগ। কত ডাক্তার দেখিয়েছি, ওষুধের পর ওষুধের শেষ হয়ে গেছে। বিয়ের পর যখন আমি 10 বছর আগের কথা বলছি, বিয়ের পর যখন আমি 2 মাসের মাথায় অসুস্থ হলাম, 1.5 মাস টানা শুধু সমস্ত পেটের ওষুধ খেয়েছি, পেট খারাপের ওষুধ খেয়েছি। ডাক্তারবাবু ওষুধের লিস্ট দেখে বলছে এর তো আর কোনো ওষুধ দেওয়া বাকি নেই। ভাবো আমি একটা পেশেন্ট, আমি এরকম কথা শুনছি, আমি কিচ্ছু মুখে দিচ্ছি আর পেছন থেকে বেরিয়ে যাচ্ছে, এরকম সিচুয়েশন আমি কাটিয়েছি। আমি মাকে বলেছি, মা আমার মনে হয় সংসার করা হবে না। 2 মাসের মাথায় বিয়ের কীরকম আমার ভুগতে হয়েছে, টানা 1.5 মাস একটা মানুষ না খেয়ে রয়েছি, শুধুমাত্র ডাক্তারের প্রপার ডায়াগনোসিস করতে পারেনি আমাকে, ঠিক আছে, প্রপার আমার রোগটাই উদ্ধার করতে পারেনি। তাহলে কত ডাক্তার দেখিয়েছি, শেষমেশ আমাকে যেই ডাক্তার দেখলো, যে বলে দিল যে আপনি যদি সুস্থ থাকতে চান, আপনার এইগুলো খাওয়া বারণ, আপনি যদি কন্ট্রোল করতে পারেন আপনি আজীবন সুস্থ থাকবেন। তারপর থেকে আমি নিজেকে অনেক কন্ট্রোল করেছি, যেগুলো বলেছে না খেতে সেগুলোকে প্রায় ইগনোর করি। হ্যাঁ, তো তারপরে এখন আমি সুস্থ আছি। তো এই কথাগুলো বলা একদমই ভুল, ডাক্তার কিচ্ছু ভুল করতে পারে না, অবশ্যই করে। সতীর এই কথাতে মানে কি বলবো, আমি অস্বীকার করতে পারবোই না। তো তুমি নিজেকে একটুখানি দেখো তুমি কি বলেছো না বলেছো, বাদবাকি ও মিথ্যে কথা বলে সেটা একেবারে চাক্ষুষ আমরা দেখতেই পাই, কিন্তু ডাক্তারের দ্বারা ভুল হতে পারে না এরকমটা বলো না। ডিগ্রিধারী ডাক্তার তাদের দ্বারাও ভুল হয়, কারণ তারাও মানুষ। কেউ মানে কি বলবো, ইচ্ছাকৃত ভুল কেউ করে আমি এটা বলবো না, কারণ তার নিজের পেশা, সেটা নিয়ে টানাটানি বেঁধে যাবে, সেটা কেউ করে সেটা আমি বলবো না, বাট হয়, এরকম ভুল হয়। এবার চলে আসি সতীর কাছে। শিল্পীদি, তোমাকে আমি কোনো দিক থেকে আমি ইনসাল্ট করলাম না, একটু ভুল হয়েছিল সেটা আমি ধরিয়ে দিলাম, আশা করছি বোন হিসেবে বুঝতে পারবে বোনের কথাগুলো। এবার আসি সতীর কাছে। তো সতীর ভিডিওতে দেখলাম প্রথম বাচ্চাটা 5 মাস ধরে সে জানে সে প্রেগনেন্ট, অথচ পরে গিয়ে সে জানতে পারে 2 মাসেই তার বাচ্চা মারা গেছে, গর্ভেই মারা গেছে। 5 মাসের ক্ষেত্রে সময় যখন সে জানতে পারে যে সে 3 মাস ধরে মৃত বাচ্চা পেটের মধ্যে ক্যারি করছে, যখন সে জানতে পারে, প্যাথেটিক, মানে কি বলবো, ওর মুখে শুনছি ও নর্মালি কথাগুলো বলতে পারছে, কারণ ওর কোলে তখন সন্তান রয়েছে, ঠিক আছে, সুস্থ সবল একটা সন্তান রয়েছে, সেই কারণে ওই সিচুয়েশনটাকে আমাদের সামনে এত মানে স্বাভাবিকভাবে সাধারণভাবে এলাবোরেট করতে পারছিল। বাট ওই সময়টা ওর উপর দিয়ে কী গেছিলো সেটা একমাত্র ওর মতন পরিস্থিতিতে যারা পড়ে তারা জানে। দেখো, মিসক্যারেজ হয়ে যাওয়া, সাথে সাথে টের পাওয়া, সেটা তো কষ্ট আছেই, অবশ্যই কষ্ট, কিন্তু মৃত বাচ্চাটাকে 3 মাস ধরে পেটে নাকি রেখেছিল সতীর কথা অনুযায়ী। আমার এই জায়গাতেও একটা বড় খটকা আছে, এইখানটা একটা মারাত্মক বড় খটকা আছে। সত্যি তুইও কিছু মনে করিস না, আমার খটকা তো কিছু করার নেই, মানুষের মনেই তো খটকা আসে। একটা কোনো কিছু আমাদের শরীরের ভেতরে যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো কারণে পচে যায়, তাহলে সেই জায়গাটায় কি হয় আমি মুখেও আনতে চাই না। যদি আমরা টের না পাই সেই জায়গাটা ভেতরে কি হতে পারে সেটা আমি মুখেও আনতে চাই না, আমার ভয় লাগে ওই সমস্ত শব্দগুলো উচ্চারণ করতে, ঠিক আছে। সেখানটায় তুই যেই কাহিনীটা তোর আজকে পুনরায় কমিউনিটিতে দিলি, সেখানে জানতে পারলাম
তোর বাচ্চাটা, প্রথম বাচ্চাটা 2 মাসেই তোর ভেতরেই মরে রয়েছে, তোর ইউট্রাসে মরে রয়েছে, অথচ 3 মাস ধরে তুই সেই মরা বাচ্চা ক্যারি করছিলিস ডাক্তারের কথা অনুযায়ী, ঠিক আছে? বাচ্চা মারা গেলে সেটাকে মিসক্যারেজ বলে, ব্লিডিং হয়ে বেরিয়ে যাবে, ব্লিডিংয়ের মাধ্যমে বেরিয়ে যাবে, ঠিক আছে? কিন্তু যদি কোনো কারণবশত না বের হয়, তোর প্রথম কথা হচ্ছে যন্ত্রণা উঠবে, যন্ত্রণা উঠবে। 3 মাস একটা মরা জিনিস ভেতরে থাকতেই পারে না, থাকতেই পারে না, মায়ের জীবন সংশয় হয়ে যাবে। বুঝতে পারছিস তো আমি কি বলতে চাইছি? আমার সঙ্গে তোমরা যদি ভাবো যে সুতপা তুমি ঠিক বলছো, সহমত জানিও। যদি ভাবো যে না সুতপা তুমি ভুল বলছো, তোমাদের অনেকের অভিজ্ঞতা থাকতে পারে, তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলো। কিন্তু আমি যেটা জানি মানে আমি যেটা বুঝি সেটাই বলছি। তোর গর্ভে যদি 3 মাস ধরে একটা মৃত মাংসপিণ্ড পড়ে থাকে, তুই বুঝতে পারছিস সেখানটায় কি হবে, কি হতে পারে, কি হতে পারে তুই বুঝতে পারছিস? আমার এই লজিকটা মাথাতেই ঢুকলো না। তুই যেটা বলেছিস, তুই যেটা শেয়ার করেছিস তোর প্রিভিয়াস ভিডিওতে, 3 বছর আগের ভিডিওতে তুই যেটা শেয়ার করেছিস, আমার লজিক ঢুকলোই না মাথায়। 3 মাস ধরে একটা মৃত মাংসের দলা তোর ইউট্রাসে পড়ে রয়েছে, তুই টেরই পাসনি, তোর ভেতরে কোনো প্রতিক্রিয়াই হয়নি, এটা আমি মানতে পারলাম না মানতে। কোনো গণ্ডগোল আছে, তোকে ডাক্তার প্রপার বলেনি, হয় তোকে ডাক্তার প্রপার বলেনি, বা তুই বলেছে তোকে, তুই বুঝিসনি, যে কোনো একটা কিছু হতে পারে। বাট এটা হতে পারে না যে ভেতরে মরে পড়ে রয়েছে তুই বুঝিসনি, সম্ভব না, এটা সম্ভবই না, আমার মতে এটা সম্ভবই না। তো প্রথম বাচ্চা যখন ওইভাবে মারা গেল, তুই বলেছিলিস এটার কারণটা আলাদা। কোনো এক সময় তুই বলেছিলিস যে তোর বর প্রচুর পরিমাণে স্মোক করতো, নেশা করতো, মানে অ্যালকোহল খেত, তার জন্য তোর প্রথম বাচ্চাটার মধ্যে তার এফেক্ট পড়ে। তারপরে গিয়ে তোর বর পুরোপুরি সমস্ত নেশা করা বন্ধ করে দিয়েছিল। তোরা একবার না, এই কথাটা বহুবার বলেছিস, তোর বর তো বহুবার এই কথাটা বলেছে, তো সেই কারণের জন্য তোর বর এটা বন্ধ করে দিয়েছিল, আর এটা ছিল তোর প্রথম বাচ্চা মিসক্যারেজের কারণ। আচ্ছা, প্রথমবার অবশ্যই এটা একটা শক খাওয়ার মতনই নিউজ। এবার যখন দ্বিতীয়বার তুই প্রেগনেন্ট হলি, তখন ডাক্তার দেখালি, ডাক্তার দেখিয়ে তখন যখন 3 মাস, প্রায় 4 মাস হবে করছে না, যখন 2 মাস যখন হয়েছে, তখন ডাক্তার বলছে তোর বাচ্চার কোনো আকারই হয়নি, কোনো শেপই হয়নি। 1 মাস 2 মাসে বাচ্চার কতটুকু কি আসতে পারে না পারে সেটা আমরা এখন প্রত্যেকেই জানি, ইউটিউবে রয়েছে, তার ছবি দিয়ে সমস্ত কিছু, মানে ওই 3D করে দেখায় কিন্তু, যে কতটুকু কি হতে পারে না পারে। তো 2 মাসে সেই ডাক্তার বলেছে কোনো শেপ আসেনি। আচ্ছা, যেহেতু প্রথমবার একটা দুর্ঘটনা ঘটেছে, সেই কারণে ডাক্তার চেঞ্জ করেছিস, লেডি ডাক্তারের কাছে গেলি। তো লেডি ডাক্তারের কাছে গিয়ে উনি বললেন কি, যে 2 মাসে কোনো বাচ্চার কোনো ভ্রূণের আর কি শেপ আসারই কথা নয়। এবার যেহেতু একটা পজিটিভ দিক তুই পেয়েছিস, সেই ডাক্তারের উপরে তুই ভরসা করে ফেলেছিস, সেটা আমাদের মানুষের ধর্ম, ভরসা করে ফেলেছিস। তারপরে কি হলো, তারপরে সেই ডাক্তার তোকে চেক আপ করতো 4 মাসের সময়, 2 মাসের সময় গেছিলিস ওই ডাক্তারের কাছে, 4 মাসের সময় হঠাৎ করে তোর ব্লিডিং শুরু হলো। হঠাৎ করে যদি ব্লিডিং শুরু হয়, কেউ যদি এই বিষয়ে না জানে, তাহলে তার ঘাবড়ে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক। প্রেগনেন্সি চলাকালীন ব্লিডিং মানেই মিসক্যারেজ এরকমটা কিন্তু মোটেও নয়। যখন ওই ওটাকে কি বলে, ইমপ্লান্টেশন যখন হয়, যখন ভ্রূণটা, যখন ডিম্বাণুটা আর কি প্রতিস্থাপন হয়, হ্যাঁ, ইউটেরাসের গায়ে যখন চিপকায়, তখন কিন্তু রক্তপাত হয়, তাও সেটার পরিমাণ একদমই সামান্য, কিছুক্ষণের জন্য হয়, তারপরে বন্ধ হয়ে যায়। আমি যতটুকু শুনেছি, আমার তো পার্সোনাল অভিজ্ঞতা নেই, তো যাই হোক, তো আর মাঝখানে ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে, কারণ ওই যে জায়গাটা যে বড় হয়, বুঝতে পারলি তো, যে জায়গাটা যে বড় হচ্ছে, কারণ তোর ওংটা বড় হচ্ছে, তখন ওই দেওয়ালগুলো না চিরে যায়, সেই কারণের জন্য বেরোতে থাকে, ব্লাড বেরোয়, আর সেই ব্লাড বেরোনোটা খুব ন্যাচারাল, স্ট্রেচ হয়, জায়গাটা স্ট্রেচ হয়। হ্যাঁ, বেলুন যেমন ফোলালে পরে বেলুনের চামড়াটা পাতলা হয়ে যায়, ঠিক তেমনি ওংটাও ঠিক সেরকম। যে যত বড় হবে বাচ্চাটার আকার, যত বড় হবে ওই জায়গাটাও ততটা বড় হবে। এবার মাঝে মধ্যে ওই জায়গা থেকে ব্লিডিং হওয়াটা ন্যাচারাল, কিন্তু এই বিষয়টা যারা না জানে
তাদের কাছে সেটা অস্বাভাবিক ভয়ের কারণ হয়ে যায়। এইবার খুব স্বাভাবিকভাবেই তুই ভয় পেয়ে গিয়েছিস, যেহেতু তোর একটা অতীত রয়েছে, সেই কারণে তুই ভয় পেয়ে গেছিস, খুব স্বাভাবিক ভয় পাওয়াটা। এবার গেলি ডাক্তারের কাছে, গেলি, যাওয়ার পরে উনি কোনো রকম ডায়াগনোজ না করে শুধুমাত্র নর্মাল চেক আপ করে, যেটাকে কিনা আমরা বলি আগেকার দিনে যে আঙুল দিয়ে, ইউটেরাসে আঙুল দিয়ে তারপরে চেক করা, উনি এইভাবেই করেছেন। তুই সেটা বলতে পারিসনি, আমি সেটা জানি, কারণ আমার মা, আমি জানি অর্থাৎ আমার মাসির যখন বেবি হয়েছিল তখন আমাকে বলেছিল যে এইভাবে চেক আপ করেছিল। আমার মাসির সঙ্গে আমি প্রচণ্ড ফ্রি, তো সেই জন্য আমি বুঝেছি তুই কি বলতে চেয়েছিস। কোনো রকম কোনো ইউএসজি করেনি, কোনো রকম কোনো ডায়াগনোজ না করেই ডিক্লেয়ার করে দিল তোর বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে। এবার খুব স্বাভাবিক, আবারও কষ্ট পেয়েছিস। পড়াশোনা না জানলে না এটা হয়, প্রপার পড়াশোনা না জানলে এরকমটা হয়। নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তোর একবার ডায়াগনোজ করা উচিত ছিল, তোর একবার আলট্রাসাউন্ড করা উচিত ছিল। এত তাড়াতাড়ি কি করে হাল ছেড়ে দিস, এত তাড়াতাড়ি মানুষের উপরে কি করে ভরসা করে ফেলেছিস, আমি না বুঝতে পারলাম না। তোর কথাগুলো শুনছি আর আমি ভাবছি, এক তো রাখে হরি মারে কে, সেটা তো সব সময় আছে। 4-4টে ওষুধ দিয়েছে তোকে যাতে বেরিয়ে যায়। প্রথম কথা, 4 মাস হয়ে গেলে কোনো ডাক্তার কোনো পেশেন্টকে, কোনো গর্ভবতী মাকে কখনো ওষুধের দ্বারা দিতে পারে না, কারণ তার লাইফ রিস্ক হয়ে যাবে। সেটাকে অপারেট করতে বের করতে হয়। 2.5 মাস 3 মাস হয়ে গেলেই তো অপারেট করে বের করতে হয়, অ্যাবর্শন যেটাকে বলে সেটা করে বের করতে হয়। অনেকে আছে বুঝতেই পারে না, পিরিয়ড যাদের ইরেগুলার পিরিয়ড তাদের অনেক সময় এরকম হয়, তারা কনসিভ করে ফেলে কিন্তু তারা টেরই পায় না, যতদিন না 3-4 মাস হয় ততদিন পর্যন্ত টের পায় না। তাদেরকে ওইভাবে বের করতে হয়, ওরকম ওষুধের মাধ্যমে নয়। বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না, আমি এরকম আমার হয়েছে মানে ভুল বুঝো না, কিন্তু আমার হয়েছে মানে আমার এরকম পেট খারাপের জন্য আমি ভর্তি হয়েছি। এই যে আমার বিয়ের পরে 2 মাসে যে পেট খারাপ হয়েছিল, আমি হাবড়া হসপিটালে ভর্তি হয়েছিলাম। সেখানে দেখছি একটা নববিবাহিত বউ ট্যাম্পুনের পরে ট্যাম্পুন, ওই যে হসপিটালে পাওয়া যায় না এরকম মোটা মোটা সেই ব্লাড আটকানোর জন্য, সেই দিচ্ছে। মুহূর্তের মধ্যে ভেসে যাচ্ছে, দিশাহারা হয়ে যাচ্ছে। স্বামী মানে দুজনেই বাচ্চা দিশাহারা হয়ে যাচ্ছে। আর আমি শুয়ে ওই দেখছি কি হয়েছে। তারপরে তো এবার হসপিটালে দেখবে চিৎকার চেঁচামেচি করে, হুশ থাকে না, এই করিস না সেই করিস না। কেউ কি করেছে, ওষুধ দিয়েছে, বাচ্চা নষ্ট করার ওষুধ দিয়েছে, অ্যাবর্শন করার অনেকের ভয় থাকে, তো ওষুধ দিয়েছে। এবার ওষুধের সাইড এফেক্ট ওই ব্লাড আর থামছে না, ব্লাড বেরিয়েই যাচ্ছে। তো মানে কি বলবো, ওষুধ দিয়ে ওয়াশ করার একটা সময় থাকে, কিন্তু 4 মাসের বাচ্চাকে বের করতে গেলে মানে ব্লিডিংয়ের মাধ্যমে পুরোটা বেরিয়ে গেছে কি না সেটা না দেখে তাকে ওষুধ দিয়ে দেওয়া, এটা সত্যি বলছি, ও যে বেঁচে আছে, মানে সতী যে বেঁচে আছে, প্লাস ওর বাচ্চাটা যে জন্ম নিয়েছে সুস্থ স্বাভাবিকভাবে, ঈশ্বরের অসীম কৃপা। আমি নিজের চোখে 2 কেস দেখেছি, জীবন যায় ব্লিডিং হতে ওর তো বমি হয়েছে, ওর যে ব্লিডিং হয়নি, ওর ব্লিডিং হলে আজকে বাচ্চাটা ওর কাছে থাকতো না। এর জন্য পেটের শিক্ষার প্রয়োজন হয়। জ্ঞান হওয়ার পর থেকেই প্রেম করব করলে এই সমস্ত সাধারণ জিনিসগুলো মাথায় আসবে কি করে, যে আমাকে বলেছে না, আমার মন ডাকছে। মন বলেও তো একটা কথা আছে, আমার মন বলছে এরকমটা হতে পারে না, যাই আমি একবার চেক আপ তো করি। যদি করতিস তাহলে ওই 4টে ওষুধ তোকে খেতে হতো না। আর এখন মাথার মধ্যে যে তোর ঘুরছে যে ওই 4টে ওষুধ খাওয়ার জন্যই আমার কিছু হয়েছে, বা আমার মেয়ের এরকম শরীরের কন্ডিশন, সেটাও তোর মাথায় কিন্তু ঘুরতো না। তা আসি মেন কথায়, যে যখন মানে ওর 4টে ওষুধ খেলি, কোর্স কমপ্লিট করার পরে যখন ইউএসজি করতে গেলি যে সবটা বেরিয়ে গেছে কিনা, যেটা ওই ডাক্তার বলেছে, লেডি ডাক্তার, যখন করতে গেলি তখন তোর আকাশ থেকে পড়ার মতন একটা নিউজ পেলি, মানে কি বলবো, মিরাকেল তোর কাছে। ডাক্তারবাবু বললেন যে তোর বাচ্চা নাকি খেলা করছে। 4 মাসে কোনো বাচ্চার হাত পা ঠিক মতন গজায় কিনা আমার জানা নেই, যে সে খেলা করবে না কি করবে, যাই হোক একটা মুভমেন্ট, যেটাকে বলে মুভমেন্ট, সেটা ডাক্তারবাবু খেয়াল করেছেন, এবং উনি জানেনই না যে তোর সঙ্গে এই ঘটনা ঘটেছে। এইবার খুব স্বাভাবিকভাবেই তোর মনে হয়েছে যে এটা কি হলো,
তারপরে ডাক্তারবাবু বললেন যে হ্যাঁ তোর পেটে বাচ্চা আছে এবং সে অ্যালাইভ। তারপরে বাইরে এসে যখন শ্বশুরমশাইকে তোর স্বামীকে জানালি, তখন তারা প্রথমত খুশি হলেন, তারপরে তারা কি ভাবলেন যে ওই ডাক্তারের নামে কেস করব, লেডি ডাক্তারের নামে কেস করব, ভাঙচুর করব। প্রথম কথা হচ্ছে ভাঙচুর করব, মেরে ধরে আসব, এই কথাটা, কেস করার কথা আসেইনি। তো এত বড় একটা ঘটনা, দুর্ঘটনা, যাতে করে তোর জীবনটাও চলে যেতে পারতো, তোর জীবনটাও চলে যেতে পারতো, সেখানে ঈশ্বর কিভাবে তোদেরকে রক্ষা করেছেন, এর জন্যই রাখে হরি মারেকে। যেখানে তুই বেঁচে গেলি, তোর ফুটফুটে মেয়েটাও হলো, তোর কোল জুড়ে, যেই তোর মানে কি বলবো এত দুঃখ কষ্ট সেটা মিটিয়ে তোর কোল জুড়ে কোল আলো করে আসলো তোর মেয়ে, তাকে তোরা ছেড়ে দিতে পারলি, তাকে তোরা ছেড়ে দিতে পারলি। আর এই সেই কাঁধ, যেই কাঁধে মাথা রেখে কাঁদলি, তাকে ফাঁসিয়ে দিলি। হ্যাঁ, তাকে ফাঁসিয়ে দিলি। বাঁধলো না একবার না রে? বলতাম না এই কথাগুলো, বলতাম না, যা করার তো তুই করেই ফেলেছিস। কিন্তু যেহেতু তুই এই ভিডিওটা দিলি, তাই আমি ভাবলাম যে আজকে তোকে এই কথাগুলো বলি। যেটা আমি করিনি, সেই মিথ্যা অ্যালিগেশন দিয়ে তোর স্বামী তোর পাশে বসে বসে বলছে যে আমার জন্য, তুইও বলেছিস সবাইকে জড়ো করে নিয়ে বলেছিস যে আমার ভিডিওর জন্য নাকি তোর মেয়ে ডিপ্রেশনে চলে গেছে। তোর মেয়েকে নিয়ে তুই মিথ্যে কথা বলেছিস, আমাকে আরও পরিমাণে ফ্যাসাদে ফেলার জন্য, আমাকে আরও শেষ করে দেওয়ার জন্য। যেই কাজটা তোকে দিয়েছিলাম, তোকে ভালো ভেবে দিয়েছিলাম, তোকে ভালো মনে করে, তোকে সৎ মনে করে আমার এই কাজটা দিয়েছিলাম, আর সেই কাঁধটাকে, কাঁধের থেকে গলাটাকে, মাথাটাকে আলাদা করে দেওয়ার জন্য তুই জাল বুনে ফেললি। হ্যাঁ, আমাকে মাঝখান থেকে ঠ্যাং চিরে ফেলে দেবে। আর যেই বাচ্চাটার প্রাণ নিয়ে খেলা করেছে সেই ডাক্তারকে কিছু করতে পারলি না তোরা। যে মরা হয় তাকে মারতে সুবিধা হয় না, যে মরা হয় তাকে মারতে সুবিধা হয়। দেখিস এক সময় একজনের কাছে গিয়ে তোদেরকে জবাবদিহি করতে হবে, বিশেষ করে তোকে, সত্যি তোকে জবাবদিহি করতে হবে যে তোর জন্য পিঠটা আমার দাগে ভর্তি হয়ে গেছে, কলঙ্কে ভর্তি হয়ে গেছে তোর জন্য। আর তাকে শেষ করে দেওয়ার জন্য তুই একবারের জন্য চিন্তা করলি না, একটা বারের জন্য চিন্তা করলি না। এত মানুষ তোকে এত কথা বলেছে, তাদের কারোর বিরুদ্ধে তুই কিছু করলি না। যে কিনা তোকে একসময় কাঁধ দিয়েছিল মাথা রাখার জন্য, তোকে সৎ ভেবে, তোকে ভালো ভেবে, তার কাঁধটাই, তার কাঁধের থেকে গলা আলাদা করে দেওয়ার জন্য তুই তৎপর হয়ে গেলি, তাই না? আর এই আমি তোকে বলেছিলাম মেয়েটার খাদ্যাভ্যাস পাল্টা। আজকে তোকে বলছি, যেই মেয়েটাকে এত মানে কি বলে না ওটাকে, মান্নাত, এত প্রার্থনা, এত কষ্টের মধ্যে দিয়ে, প্রায় তুই তো ভাবিসনি যে তোর পেটে বাচ্চা রয়েছে, সেই বাচ্চাটা আজকে তোর সামনে 7 বছর প্রায় হতে চলল। হ্যাঁ, আজকে সেই বাচ্চাটার যে শেষ করে দিতে চাইছিল তাকে ছেড়ে দিতে পারলি। ওই বাচ্চাটার জন্য আমি বলেছিলাম যে বাচ্চাটার খাদ্যাভ্যাস পাল্টা, এইভাবে ম্যাগি ট্যাগি খাওয়াস না, এরকমভাবে খাওয়াস না, মানে যেটা ওর পক্ষে ভালো নয় সেটা খাওয়াস না। ওর মুখ চাইবে, ওর মন চাইবে, কিন্তু তুই দিস না। একটাও খারাপ বুদ্ধি দিইনি, যতদিন কথা বলেছি একটাও খারাপ বুদ্ধি দিইনি। তুই যখন নোংরা কথা বলেছিস, একসাথে দুজনকে রাখার কথা বলেছিস, তখনই আমি বুঝতে পেরে গেছি তুই ভালো নোস, তখনই আমি বুঝতে পেরে গেছি। আর এটাই হচ্ছে আমার দোষ। আমি তোকে ভালো ভেবে, সৎ ভেবে নিজের কাঁধ দিয়েছি, সেটাও যেমন আমার দোষ ছিল, সেটা আমার কি বলবো, আমার নিজের জন্য দোষ ছিল। আর যখন বুঝতে পেরে গেছি যে তুই কি, সেটা তোর কাছে আমি দোষী হয়ে গেছি, তাই না? তোর কাছে আমি দোষী হয়ে গেছি। ভগবান তোকে ভালো রাখুক, তোর মেয়েকেও ভালো রাখুক। কর্মা বলে একটা জিনিস আছে, জানিস তো? ভাববি কোনো সময় বসে বসে ভাববি যে তুই, তোর বরের কথা আমি ছেড়েই দিলাম, তুই আমার সাথে ঠিক কী করেছিস, আর এর জন্য তোকে কি ফেস করতে হতে পারে ইন ফিউচারে, এটা তুইও ভেবে রেখে দিস। আমি অ্যালিগেশন লাগিয়ে আমি বেঁচে গেলাম, আমি একটা কেস করে দিয়ে আমি বেঁচে গেলাম, তাই হয় নাকি? তাই হয়? কাঠগড়ায় তোকেও দাঁড়াতে হবে, আমাকেও দাঁড়াতে হবে, জবাব তোকেও দিতে হবে, জবাব আমাকেও দিতে হবে।
চল 3 বছরের আগে ভিডিওটা দেখে আমার তো গা শিউরে উঠছিল। এত কষ্ট করে পেয়েছিস, তারপরেও সেই বাচ্চার প্রতি তোর যে কতখানি ভালোবাসা, কতখানি টান, সেটা সবাই দেখি। নতুন করে বলার কিছু নেই, আগলে রাখিস। ভগবান মানে কি বলবো, তোর উপরে অনেক দয়া করেছে, সেই জন্য দিয়েছে, সেই জন্য পেয়েছিস। হ্যাঁ, সেই জন্য পেয়েছিস। কোথায় মেয়েকে আগলে রেখে সবসময় মানে কি পড়ে থাকবি তা না, কখনো এই দিক কখনো ওই দিক করিস না, ওরকম করিস না। আর হ্যাঁ, একটা কথা বলছিলিস তুই, ওই 3 বছর আগের ভিডিওতে তুই একটা কথা বলেছিলিস যে আমার এই ভিডিওটার দ্বারা যদি তোমাদের কারোর একটু উপকার হয় তাহলে আমি ধন্য হব। আমার এই ভিডিওটা তোমরা শেয়ার করো। আমি অন্য কোনো ভিডিও বলি না শেয়ার করতে, বাট এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। তা কীভাবে হবে উপকার? যারা যারা তোর সঙ্গে এরকম অন্যায় করেছে রীতিমতন, তোর মেয়ের জীবন নিয়ে খেলা করেছে, তাদের নামই তো তুই বলতে পারিসনি। 3 বছর আগে যে ভিডিওটা দিয়েছিস সেখানে যেই ভণ্ড ডাক্তারগুলো যারা কিনা তোকে প্রপার ডায়াগনোসই করেনি, তোর লাইফ নিয়ে ছেলে খেলা করেছে, তাদের তো নামই তুই উল্লেখ করিসনি। যারা তোর প্রকৃত অর্থে ক্ষতি করেছে বা করছে তাদের সম্পর্কে বলার তোর ক্ষমতা নেই, তাই না রে? ভগবান কোথাও বসে বসে দেখছেন আর হাসছেন, ঠিক সময়ে ঠিক বিচার করবেন, আমি আশা রাখি ভগবানের উপরে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।